স্থায়ী সংবাদ। আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে সাথে রয়েছে আমি তাসবিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনামগুলো। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে বিরোধিতা সহ্য করা হবে না বলেছে আওয়ামী লীগ। ৫ই মের ঘটনাকে ভুলে না যেতে পরামর্শ। বেশি বয়সীদের মধ্যে করোনা ভ্যাকসিনের কার্যকারিতা যাচাইয়ের সিদ্ধান্ত। আগামী সপ্তাহে নতুন পরীক্ষার কর্মপরিকল্পনা। করোনা প্রণোদনার ঋণ পেতে ভোগান্তিতে ক্ষুদ্র উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানছেন না শাখা ব্যবস্থাপকরা। পরমাণু বিজ্ঞানী মোহসেন হত্যায় তেহরানের তীব্র প্রতিক্রিয়া। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের অঙ্গীকার। এবং যশোরের চূড়ামনকাঠিতে চারা উৎপাদনে অত্যাধুনিক নার্সারি। পলিনেট হাউসে মাটি ছাড়া কোকোপিটের চারা তৈরি। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে যুক্তরাজ্যে অস্ত্রোপচারের রোবট ব্যবহারের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহুত বিতর্কের সৃষ্টি করছে তার ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা বলেছেন ভাস্কর্য নিয়ে যে মন গড়া ব্যাখ্যা তা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমনের কথাও বলেছেন তারা। ওবায়দুল রশিদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে বিভিন্ন গোষ্ঠী যে মন্তব্য করছে সে বিষয়ে অনলাইন প্রেস ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর অনভিপ্রেত উদ্দেশ্যমূলক বক্তব্য মহান মুক্তিযুদ্ধের চেতনা, এদেশের আবহমানকালের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত। ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা শেখ হাসিনা সরকার কঠোর হস্তে দমন করবে। ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকীতে আজিমপুর কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। এরপর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সাবেক মেয়র মোহাম্মদ হানিফের স্মরণ সভায়ও উঠে আসে জাতির পিতার ভাস্কর্য নির্মাণের প্রসঙ্গ। 2013 সালের 5ই মে আপনারা শাপলা চত্বরে এসেছিলেন। আমাদের দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রয়াত নেতা, উনি বলেছিলেন সন্ধ্যার মধ্যেই শাপলা চত্বর এলাকা ত্যাগ করার জন্য। আপনি আশরাফ ভাইয়ের কথার পরে বলেছিলেন যে পরের দিন আশরাফ সাহেব আপনি কোথা থেকে পালাবেন সেটা খোঁজ রাখেন। মাত্র 15 মিনিটের মধ্যে রাত্রে 2 হাত তুলে ল্যান্ড গুটিয়ে শিয়ালের মতো পালিয়ে যেতে গিয়েছিলেন আপনারা। আওয়ামী লীগের নেতারা বলেন, আর কোনো ধরনের রাষ্ট্রবিরোধী বক্তব্য সহ্য করবেন না তারা। প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করারও ঘোষণা দেন আওয়ামী লীগের
নেতারা। হিসেবে মোহাম্মদ হানিফ কাজ ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। 28 ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথম দফায় 25টি পৌরসভার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন পঞ্চগড়ের সদর পৌরসভার জাকিয়া খাতুন, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়িতে খাজা মঈনুদ্দিন, রংপুরের বদরগঞ্জে আহসানুল হক চৌধুরী, কুড়িগ্রামের সদর পৌরসভায় কাজীউল ইসলাম, রাজশাহীর পুটিহায় রবিউল ইসলাম, কাটাখালীতে আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদি, পাবনার চাটমোহরে শাখাওয়াত হোসেন শাখো, কুষ্টিয়ার খোকসায় আল মাসুম মুর্শেদ, খুলনার চালনায় সনত কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলার সদর পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ারদার, বরগুনার বেতাগীতে ABM গোলাম কবির, পটুয়াখালীর কুয়াকাটায় বারেক মোল্লা, বরিশালের উজিরপুরে গিয়াসউদ্দিন ব্যাপারী, বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া, মানিকগঞ্জ জেলার সদর পৌরসভায় রমজান আলী, ধামরাইয়ে গোলাম কবির, গাজীপুরের শ্রীপুরে আনিসুর রহমান, ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় SM ইকবাল হোসেন সুমন, নেত্রকোনার মদনে আব্দুল হান্নান তালুকদার, সুনামগঞ্জের দিরায়ে বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাসুদুজ্জামান মাসুক এবং চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় বদিউল আলম। অক্সফোর্ড উদ্ভাবিত করোনা ভ্যাকসিন নিয়ে নানা মুখে আলোচনার মধ্যে বেশি বয়সী মানুষের মধ্যে কম ডোজের কার্যকারিতা পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। নৃতাত্ত্বিক বৈচিত্র্য এবং লিঙ্গ ভেদে টিকাটির কার্যকারিতার কোনো রকম ফের হয় কিনা তাও আলাদাভাবে পরীক্ষা করবে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা। আগামী সপ্তাহ নাগাদ তাদের নতুন ট্রায়ালের কর্মপরিকল্পনা জানা যাবে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভ্যাকসিন SGT-1222 ঘিরে এখন আলোচনা বিশ্বময়। এর ট্রায়ালে অংশগ্রহণকারীদের বয়স ছিল 18 থেকে 55। তাই এর চেয়ে বেশি বয়সীদের মধ্যে এর কি প্রতিক্রিয়া হয় সেটা জানার চেষ্টা করছেন গবেষকরা। সঙ্গে তারা অঞ্চলভেদে এবং নারী পুরুষের মধ্যেও আলাদাভাবে ভ্যাকসিনটির কার্যকারিতা পরীক্ষা করতে চাচ্ছেন। তবে এখন বেশি আলোচনা চলছে ভ্যাকসিনটির কম ডোজ প্রয়োগে এর কার্যকারিতা নিয়ে। হাফ ডোজ এবং তারপরে ফুল ডোজ দিচ্ছে 1 মাস পর, সেখানে দেখা যাচ্ছে যে 90% এর রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়তে পারে। তো এই যে ডিফারেন্সটা দুটার, এটা কেন, এর এক্সপ্লেনেশনটা অ্যাকচুয়ালি তারা দেয়নি। তবে সারা গিলবার্ট যিনি সায়েন্টিস্ট, উনি যেটা বলছেন যে কম ডোজ দেওয়াতে এটা ইমিউন সিস্টেম মানে রোগ প্রতিরোধ পদ্ধতিকে এটা তারা ট্রেন করছে কম ডোজ দেওয়াতে, এবং তার পরবর্তীতে যখন ফুল ডোজ দেওয়া হয়েছে সেটার অ্যান্টিবডি তৈরি করতে জোরালো ভূমিকা রাখছে আর কি এই রোগ প্রতিরোধ ব্যবস্থাটা, যার জন্য এর এফিকাসিটা বেশি হয়েছে। যুক্তরাজ্যে গত 30 মে থেকে 8 আগস্ট পরিচালিত ট্রায়ালে লো ডোজ অংশে অংশ নেন 2741 জন স্বেচ্ছাসেবী। তাদের উপর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ডোজ প্রয়োগ করা হয়। যেহেতু তাদের এফিকাসিটা জানা আছে, হাফ ডোজ দিয়ে তাদের জানা আছে, সবকিছু জানা আছে, শুধু ভ্যালিডেট করা এটা কালক্ষেপণ হবে না, এটা সময় বেশি লাগবে না আর কি, খুব তড়িৎ গতিতে এই রেজাল্টটা চলে আসবে আর কি। কোথায় কোথায় হতে পারে এরকম কোনো খবর আছে? এটা তারা এখনো বলেনি, তবে তারা বলছে এই সপ্তাহের মধ্যে শেষের দিকে তারা জানাবে আর কি। অক্সফোর্ডের ভ্যাকসিনটির 3 কোটি ডোজ পাওয়ার জন্য ভারতে এর প্রস্তুতকারক সিরাম ইনস্টিটিউট এবং স্থানীয় বেক্সিমকোর সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 36 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন 6580 জন। মৃত্যুর হার 1.43। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2209 জন। মোট সুস্থ হয়েছেন 3,75,885 জন। সুস্থতার হার 81.60। মোট আক্রান্ত 4,60,619 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ 13,718 এবং পরীক্ষা হয়েছে 14,012 জনের। এ সময় শনাক্ত 1,908 জন এবং শনাক্তের হার 13.62।
ক্ষুদ্র উদ্যোক্তাদের ভোগান্তি কাটছেই না। মহৎ উদ্দেশ্যে শুরু করা 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পেতে পেতে করোনার দ্বিতীয় ধাক্কা লাগতে বসেছে উদ্যোগে, কিন্তু ঋণ মিলছে না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুরোধ কিছুই মন গোলাতে পারছে না ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের। এ পর্যন্ত ছাড় হয়েছে মাত্র 6,500 কোটি টাকা। সবশেষ 30 নভেম্বরের মধ্যে ঋণ বিতরণের লক্ষ্য অর্জনের তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রিজভিন ওয়াজের রিপোর্ট। করোনার ক্ষতি থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাঁচাতে সরকার 5 এপ্রিল 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। সম্প্রতি এক অনুষ্ঠানে অর্থ সচিব রউফ তালুকদার জানান, সিএসএমই অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের অবস্থা সবচেয়ে নাজুক। 40,000 উদ্যোক্তা এ পর্যন্ত 6,300 কোটি টাকা ঋণ পেয়েছেন। তার মানে প্রায় 13,000 কোটি টাকা বিতরণ করাই যায়নি। ছোট উদ্যোক্তারা বলছেন, ঋণের জন্য ব্যাংক ম্যানেজারদের কাছে ধর্ণা দিতে দিতে তারা ক্লান্ত। দুইটা ব্যাংকে গিয়েছিলাম, যে দুইটার সাথে আমার ট্রানজাকশন আছে অলরেডি, কিন্তু আমি সেখান থেকে আসলে সহযোগিতাটা পাইনি ভাইয়া। আমি মিউচুয়াল ট্রাস্ট এবং ডাচ বাংলার সাথে যোগাযোগ করেছি। আমরা আসলে এই সময়ে যদি অর্থটা পাই, তাহলে যেভাবে কাজগুলো করতে পারবো, পরবর্তী সময়ে 1 টাকার জায়গায় 10 টাকা দিলেও আমাদের কোনো কাজে আসবে। আমরা আসলে লোনটা পাবো কিনা এ ব্যাপারে ওনারা সঠিকভাবে কিছু বলতে পারছেন না। তার একটা অন্যতম কারণ হিসেবে ওনারা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই লোন বাবদ বাণিজ্যিক ব্যাংকে কোনো ফান্ড তারা দেয়নি। 30 থেকে 40% যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রণোদনাটা মেইনলি দেওয়া হয়েছে। আর যারা দেখা গেছে যে বিজনেস করতে হয়তো শপ ছিল, কোনো একটা ফুড কোর্ট হতে পারে বা আপনার বুটিক শপ হতে পারে, যাদের একেবারে বন্ধ হয়ে গিয়েছিল তারা কিন্তু এই প্রণোদনাটা পায়নি। দফায় দফায় সুবিধা দেওয়ার পরও ব্যাংকারদের অসহযোগিতায় বিরক্ত, বলছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো যে কথাটা বলে মার্জিন কম, প্রথমে আমি সরাসরি বলি যে কথাটা যথাযথ নয়। যে ব্যাংকগুলো যে গ্রাহক পর্যায়ে ঋণ দিবে তার স্ট্রেট 50% টাকা আমরা রিফাইন্যান্স করব মাত্র 4% ইন্টারেস্ট রেটে। সিআরআর কমিয়ে দিয়েছি 1.5% হারে, যাতে প্রায় ব্যাংকগুলোর 18,500 কোটি টাকার নতুন ক্যাশ ইনজেক্ট তাদের হাতে, মানে কস্ট ফ্রি ফান্ড তারা এখন পেয়ে গেছে। যেমন আগে যদি অ্যাসেস হতো, টাকা রাখতে হতো 20% প্রভিশন, আমরা করেছি মাত্র 5% প্রভিশন। সেরকম ডাউটফুল ঋণের ক্ষেত্রে আগে ছিল 50% প্রভিশন, আমরা করেছি মাত্র 20% প্রভিশন। মহামারীর এই সময়ে কেবলই বিধিবিধান আর শর্তের বেড়াজালে আটকানোর চেষ্টা না করে মানবিক হওয়ার পক্ষে কোনো ব্যাংকার। ব্র্যাক ব্যাংকে যেমন আমাদের প্রণোদনা প্যাকেজের টার্গেট 1100 কোটি টাকা, এটা কিন্তু আমাদের অ্যানুয়াল যে ডিসবার্সমেন্ট তার তুলনায় কিছুই না। আমরা মাসে 800-900 কোটি টাকা ডিসবার্স করি, কাজে আরো 1100 কোটি টাকা ডিসবার্স করা এমন কিছু না। এই 1100 কোটি টাকা ডিসবার্স করা একটু কম মার্জিনে, এটা এর জন্য কিন্তু কোনো ব্যাংক, অন্তত আমরা নিরুৎসাহী হই না। আমাদের দেখছি প্রায় 3% কস্ট অফ ফান্ড কমে গেছে, কাজেই 9% লেন্ডিং ক্যাপটা অনেক সহনীয় হয়ে গেছে এখন সেই মার্চ মাসের তুলনায়। করোনাকালে অর্থনীতি বাঁচাতে সরকারের 1,21,000 কোটি টাকার 21টি প্রণোদনা প্যাকেজ উদ্যোক্তাদের মনে আশা জাগিয়েছে। কিন্তু তৈরি পোশাক এবং শিল্প ও সেবা খাতে বড় উদ্যোক্তাদের ঋণ বাদ দিলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঘোষণা করা প্যাকেজটি হতাশায় পরিণত হচ্ছে। রিজভিন ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করলেও তা মানছেন না অনেকেই, দেখাচ্ছেন নানা অজুহাত। রাজধানীর রাস্তাঘাট এবং দোকানপাট সহ সবখানে মাস্ক পরা নিশ্চিত করতে আজও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সরকার। আফরোজা হাসির রিপোর্ট। করোনা মহামারীর কবল থেকে বিশ্ব কবে মুক্ত হবে কারো জানা নেই। তবে বিজ্ঞানীরা বলছেন, ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত মাস্কই ভ্যাকসিন। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নানা নির্দেশনা দিয়েছে সরকার। তবে গণপরিবহন সহ জনবহুল এলাকায় তা পুরোপুরি কার্যকর হয়নি। মাস্ক পরলেও অনেক ক্ষেত্রে তা সঠিক নিয়মে হচ্ছে না। মাস্ক তো ব্যবহার করছি, পান খাইছি তো কুচি আর লাগাইতে খেয়াল ছিল, কিন্তু বাবু ওই জায়গা দেওয়া চিল্লাইছে যে কান্নাকারি করছে, পরে ফেলা দিস। তখন ওই যে বাজারে গেছি মুরগি লইছি না, তখন খুলে পকেটে লইছি। এমন পরিস্থিতিতে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছে সরকার।
জরিমানার পাশাপাশি অনেক ক্ষেত্রে মাস্কও দেয়া হচ্ছে তাদের। আমরা তো আগে রেগুলার মাস্ক পরছিলাম, মাঝখানে পরা হয় না দেখে অবস্থা আর কি হয়ে গেছে। মাস্ক তো আগে পরা হইতো আর কি, এখন করোনা শেষ জন্য কি পরি না। মাস্ক পরায় জনসচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের হত্যার ঘটনায় ফুঁসছে ইরান। হত্যার জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। এই হত্যাকাণ্ডের পরও তেহরানের পরমাণু কর্মসূচি থেমে থাকবে না বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের চিঠি দিয়ে হত্যাকাণ্ডে ইসরায়েলের জড়িত থাকার কথা জানিয়েছে তেহরান। আলবি হুসাইন জানাচ্ছেন বিস্তারিত। ইরানের রাজধানী তেহরানের কাছে আফজাদ শহরে শুক্রবার সন্ধ্যায় হামলার শিকার হন দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে। সে সময় তার গাড়িতে প্রথমে বোমা হামলা ও পরে মেশিন গান দিয়ে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মোহসেনের মৃত্যু হয়। হামলায় তার দেহরক্ষী এবং পরিবারের সদস্যরাও গুরুতর আহত হয়েছেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভাড়াটে সৈনিক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আবারও ইরানের ওপর বৈশ্বিক দাম্ভিকতার চতুর্থ থাবা পড়ল। মোহসেন ফাখরিজাদে হত্যাকে রাষ্ট্রীয় সন্ত্রাস উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইট বার্তায় বলেছেন, এর পেছনে ইসরায়েলের জড়িত থাকার ইঙ্গিত রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিমুখী নীতির অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি। হামলায় জড়িতদের ওপর বজ্রের মতো আঘাত আনার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা হোসেইন দেগান। ইরানের আমাদ পরমাণু কর্মসূচির নেতৃত্বে ছিলেন মোহসেন ফাখরিজাদে। ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির মূল পরিকল্পনাকারী মোহসেন। পশ্চিমাদের ভাষায় তিনি ইরানের পরমাণু বোমার জনক। তবে তেহরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জিও বলছে প্রায় 2 দশক আগে ইরান পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করে দিয়েছে। This is how Dr. Mohsen Fakhrizadeh, head of Project Ahmad, put it. Remember that name, Fakhrizadeh. তবে এই হত্যাকাণ্ড নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2018 সালে এক সংবাদ সম্মেলনে ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে দাবি করে মোহসেন নামটি মনে রাখার কথা বলেছেন। এদিকে নিহত পরমাণু বিজ্ঞানীর পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আমির হাতমি। এ সময় মোহসেনের স্ত্রী বলেন, তার স্বামীর রক্ত বৃথা যাবে না। গত 1 দশকে এ নিয়ে ইরানের 5 জন পরমাণু বিজ্ঞানী হত্যার শিকার হলেন। ইরানের অভিযোগ, হত্যার পেছনে ইসরায়েল জড়িত। আলভি হুসাইন, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়, যাচ্ছে তার কাছে। রাহুল। তাসরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। মিরপুরের হোম অফ ক্রিকেটে জমে উঠেছে বঙ্গবন্ধু টি-20 কাপ, আর আজকের আয়োজনের শুরুতেই জানাবো সেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের খবর। বঙ্গবন্ধু টি-20 কাপে দিনের প্রথম ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহাম্মদ মিঠুনের গাজী গ্রুপ চট্টগ্রাম। জেমপুন খুলনাকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে ছিল খুলনা। সাকিব এই ম্যাচেও বড় কোনো স্কোর করতে পারেননি। ব্যক্তিগত 3 রানে সাজঘরে ফেরার আগে টি-20তে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে 5000 রানের রেকর্ড গড়েন সাকিব আল হাসান। দলের পক্ষে ইমরুল সর্বোচ্চ 21 রান করলেও মুস্তাফিজের দাপুটে বোলিংয়ে 86 রানে অল আউট হয় মাহমুদুল্লাহ রিয়াদের জেমকুন খুলনা। 5 রান দিয়ে 4 উইকেট নেন মুস্তাফিজ। জবাবে লিটন সৌম্যর উদ্বোধনী জুটিতে 76 রান তোলে চট্টগ্রাম। সৌম্য 26 রান করে ফিরে গেলেও লিটন 53 রানের অপরাজিত ইনিংস খেলেন। ব্যাটে বলে দারুণ পারফরমেন্সে বঙ্গবন্ধু টি-20 কাপে দারুণ জয় পেয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। মিনিস্টার গ্রুপ রাজশাহীকে 5 উইকেটে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে বরিশাল। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও হঠাৎ নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী। ফজলে রাব্বি আর মেহেদী হাসানের পার্টনারশিপে বিপদ কাটলেও কামরুল ইসলাম রাব্বির 4 উইকেট শিকারে শেষ পর্যন্ত 9 উইকেটে 132 রান তোলে রাজশাহী। জবাবে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। 10 বাউন্ডারি ও 2 ছক্কায় 77 রানের অপরাজিত ইনিংস খেলেন এই ওপেনার। 1 ওভার বাকি থাকতেই সহজ জয় পায় বরিশাল।
করোনার কারণে স্থগিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গত আসর। ফ্র্যাঞ্চাইজি লিগটি মাঠে গড়ানোর কথা বারবার আলোচনায় আসলেও বিভিন্ন বিষয় মাথায় রেখে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশি ক্রিকেটারদের নিয়ে ছোট পরিসরে বঙ্গবন্ধু টি-20 কাপ আয়োজন করা সম্ভব হলেও বিপিএল এর জন্য প্রয়োজন বাড়তি সতর্কতা। বিসিবি পরিচালক কাজী এনাম আহমেদ জানিয়েছেন, ভ্যাকসিন না আসা পর্যন্ত এ বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হচ্ছে না। দুইটা টুর্নামেন্টে কিন্তু আমরা সকল প্লেয়ারদেরকে একটা জায়গাতে বায়ো বাবল বায়ো সিকিউরিটি মেনটেন করে তাদেরকে সোনাকে রেখে করতে পারছি। সো যেহেতু যখন আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ হবে সেখানে 12টা টিম হবে, কি কি অপশনস চিন্তা করা যায় এটা নিয়ে আমার অলরেডি অন্যান্য বোর্ড ডিরেক্টরদের সাথে আলাপ হয়েছে গত 2-3 দিনও। বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। যেহেতু আমরা দেখছি ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশেও একটা প্ল্যান আছে, সরকার এই কথাটা বলছে যে একটা ভ্যাকসিনের এখন কিন্তু আসার সম্ভাবনা মানে অতি দ্রুত শীঘ্রই এসে যাবে। সেটা হলে আমরা কিন্তু হাই প্রায়োরিটিতে চেষ্টা করবো যাতে আমাদের সকল প্লেয়ারদেরকে ভ্যাকসিনেট করে এবং তার সাথে যারা ইনভলভড আছে সবাইকে ভ্যাকসিনেট করে যাতে আমরা একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারি যেখানে আমরা খেলাটাকে পরিচালনা করতে পারবো। মা বাবার সমাধির পাশে শেষ শয্যা নিয়েছেন। থেমে গেছে ফুটবল ইতিহাসে সবচেয়ে বর্ণাঢ্য অধ্যায়ের এক পার্থিব জীবন। ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার চিরবিদায়ে শোকের মাতম চলছে দুনিয়া জুড়ে। কাঁদছে আর্জেন্টিনা, কাঁদছে ইটালির নেপলস। নেপোলি তাদের স্টেডিয়ামের নাম বদলে করেছে ম্যারাডোনার নামে। নানা উদ্যোগে ম্যারাডোনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে বিশ্ব। সাইদুর রহমান শামীমের রিপোর্টে বিস্তারিত। মারাডোনার সঙ্গে আর্জেন্টিনার পর সবচেয়ে বেশি জড়িয়ে আছে ইটালির নাপোলির নাম। 1984 থেকে 1991 7 বছর নাপোলির হয়ে খেলেছেন ম্যারাডোনা। ক্লাবকে জিতিয়েছেন 2 বার সিরিয়া এবং 1 বার করে কোপা ইটালিয়া ও ইউফা কাপ। এমন সাফল্য আগে বা পরে আর কখনোই পায়নি নেপলসবাসী। ক্লাবের সোনার ছেলের স্মৃতিকে অমলিন রাখতে নাপোলি তাদের নিজস্ব স্টেডিয়াম সান পাওলোর নাম করেছে স্টেডিও মারাডোনা। শোকের মধ্যেই মাঠে নেমেছিল মারাডোনার প্রথম ক্লাব বোকা জুনিয়র্স। ফুটবল ঈশ্বরের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেছে তার উত্তরসূরি ফুটবলাররা। বুধবার ম্যারাডোনার মৃত্যুর পর বোকা জুনিয়র্স তাদের সব কার্যক্রম স্থগিত করে। প্রিয় দিয়েগোকে সমাহিত করার পর আর্জেন্টাইন ক্লাবটি তাদের কপাট খুললেও হৃদয় এখনো আর্দ্র তার প্রয়াণে। দিয়েগোর জন্য আর্জেন্টিনা জুড়ে চলছে কান্না আর স্মরণ। রাজধানী বুয়েনোস আয়ার্সের পার্লামেন্ট ভবনের জায়ান্ট স্ক্রিনে বিরতিহীন দেখানো হচ্ছে তার খেলোয়াড়ি জীবনের উল্লেখযোগ্য অংশ। ফুটবল সম্রাট ম্যারাডোনার অসাধারণ কীর্তি 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল। এর একটি ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে হ্যান্ড অফ গড, অন্যটি গোল অফ দ্য সেঞ্চুরি নামে। সেই ম্যাচের রেফারি তিউনিসের আলী বিন নাসের বলেছেন তিনি এজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করেন যে শতাব্দীর সেরা গোলটির বাঁশি বাজিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ম্যারাডোনার পরা 10 নম্বর জার্সি নিলামে ওঠানোর প্রস্তাব দিয়েছে একটি মার্কিন কোম্পানি প্রধান ডেভিড আমেরম্যান জানিয়েছেন নিলাম থেকে কিনতে চাইলে ক্রেতাকে কমপক্ষে $2 মিলিয়ন খরচ করার প্রস্তুতি নিতে হবে। ম্যাচ শেষে ইংলিশ ফুটবলার স্টিভ হজের সঙ্গে জার্সি বদল করেন ম্যারাডোনা। হজের হাত ঘুরে ম্যারাডোনার সেই ঐতিহাসিক জার্সি এখন সংরক্ষিত ম্যানচেস্টার ফুটবল মিউজিয়ামে। ম্যারাডোনার অসাধারণ সব কীর্তির জন্য গৌরবান্বিত লাতিন আমেরিকা। তার প্রয়াণে শোকের চাদরে নিজেকে আচ্ছাদিত করেছে লাতিন ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। প্যারাগুয়েতে তাদের সদর দপ্তরে ম্যারাডোনার ছবি ও জীবনের উল্লেখযোগ্য কীর্তি দিয়ে গড়া বিশাল ব্যানারে ফুটবল ঈশ্বরের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন। সাইদুর রহমান শামীম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি তাসফিনের কাছে। রাহুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যশোরের চূড়ামনকাঠিতে গড়ে উঠেছে চারা উৎপাদনের অত্যাধুনিক নার্সারি। পলিনেট হাউসে সম্পূর্ণ মাটি ছাড়াই সেখানে কৃষকের চাহিদা দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ফসলের চারা। আরো জানাচ্ছেন শাইখ সিরাজ। কফির কাপের মতো ছোট ছোট পাত্রে মাটির বদলে কোকোপিট, এতেই তৈরি হচ্ছে বিভিন্ন ফসলের চারা। এছাড়াও কোকোপিটের সারি সারি ক্ষুদ্র পাত্রে তৈরি হচ্ছে অন্যান্য চারা। পলিনেট হাউসে অত্যাধুনিক প্রক্রিয়া উৎপাদিত চারার দিকেই কৃষকের ঝোঁক। সবজি প্রধান এলাকা যশোরে গড়ে ওঠা আধুনিক এই নার্সারি চারা তৈরি করছে কৃষকদের চাহিদার ভিত্তিতে। মূলত কৃষকরা আগাম অর্ডার দেয়, তারপর আমরা দেন চারা করি। ক্যাপসিকাম চারা আছে, ব্রোকলি, মূলত সব অর্ডার। এটা কি যশোরের বাইরেও যায়? যশোরের বাইরেও যায়। কোন কোন ডিস্ট্রিক্টে? এটা আমাদের চুয়াডাঙ্গা যায়, দিনাজপুরে দিই, বগুড়াও দিই। সবজির চারা উৎপাদনের ক্ষেত্রে যশোরের বারোবাজার আর চূড়ামনকাঠি এলাকার ঐতিহ্য বহুদিনের, কিন্তু মানসম্মত চারা নিয়ে ভোগান্তি কৃষকের রয়েছে।
এই চিন্তা থেকেই এই উদ্যোগ, জানাচ্ছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। এগ্রিকালচারকে ভালোবাসি হয়তো বলে হয়তো সবজি টবজি করি সবসময়। আমি যখন বীজ কিনি না আমার নিজের সবজি বাগানের জন্য, তখন আমি নিজে ঠকছি। তারপরে আমি কৃষকদের সাথে যোগাযোগ করে দেখলাম কৃষকরা যে হারে ঠকে তাতে প্রায় 40% মনে হয় বীজ ফেক আমার মনে হলো, অথবা এক্সপায়ার বীজ নতুন ব্যাগে ভরে, এরকম একটা ধারণা হলো আমার। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি চারা করে কৃষককে দিতে পারি এবং পারফেক্ট চারাটা দিতে পারি, তাহলে কৃষক তো ফলন ভালো পাবে। এরই মধ্যে বিভিন্ন ফসলের চারা তৈরি করে কৃষকের আস্থা কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। এমনকি চারার যোগান পেয়ে কৃষিতে আসতে শুরু করেছে নতুন নতুন উদ্যোক্তা। মানে আগে আমরা নিজের জমি জায়গা বর্গা দেওয়া থাকতো, এখন নিজেই প্রজেক্টগুলো করছি আর কি। চারা কি এখান থেকে নিয়েছি। পাতাকপি প্রথম নিয়েছিলাম 30,000, তারপরে রেড ক্যাবেজ 2800 পিস নিয়েছি, ওটা 10 কাটাতে লাগে। ওটার রেজাল্ট কি? ওটা এখন আমার খেতে আছে এবং খুবই ভালো। বাণিজ্যিক কৃষির এই সময়ে কৃষিকে সামনে রেখে এই জাতীয় ইন্ডাস্ট্রিগুলো খুব প্রয়োজন। এর মাধ্যমে উদ্যোক্তা বা ব্যবসায়ী যে লাভবান হচ্ছেন শুধু তাই নয়, কৃষক মানসম্মত এবং উন্নত মানের চারা পাচ্ছেন, যার মাধ্যমে তার ফলন অনেকটা নিশ্চিত হচ্ছে। এই কথাটি সত্যি সত্যি কার্যকরভাবে কতটা সফল হচ্ছে সেগুলো দেখভাল করা অনেক প্রয়োজন রয়েছে। যশোরের চূড়ামনকাটির ম্যাগজিন অ্যাগ্রো থেকে শাইখ সিরাজ চ্যানেল। এরই সাথে সংবাদে নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে করোনা সংক্রমণ রোধে সাইপ্রাসে রাত্রিকালীন কারফিউ জারি, যুক্তরাষ্ট্রের হাসপাতালে শয্যা সংকটের দুর্ভোগের রোগীরা। ভাবনা থেকে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রেস কাউন্সিল পদক 2020 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি জানান, শীঘ্রই আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। পরে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য প্রবীণ সাংবাদিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়া গ্রামীণ সাংবাদিকতায় সমকালের সহ সম্পাদক জাহিদুর রহমান, উন্নয়ন সাংবাদিকতায় দৈনিক আমাদের সময়ের মোহাম্মদ ইউসুফ, নারী সাংবাদিকতায় দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের আরাফাত আরা, আলোকচিত্রে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের শফিকুল আলমকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, প্রেস কাউন্সিলের সদস্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। সেজন্য আমরা প্রেস কাউন্সিল আইন সংশোধন করছি এবং এটি ইতিমধ্যেই মন্ত্রিসভায় উপস্থাপনের লক্ষ্যে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। আমরা এটিকে আইনি রূপান্তর করার জন্য, অর্থাৎ সংশোধন করার জন্য আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারবো, পার্লামেন্টারি কমিটিতে। তাহলে প্রেস কাউন্সিলের ক্ষমতা অনেক বাড়বে। আগে প্রেস কাউন্সিল শুধুমাত্র যারা কোনো সংবাদের কারণে এগ্রিভড হতো তাদেরকে প্রতিকার দিত, এখন কিন্তু তা নয়। এখন কোনো সাংবাদিকও যদি কোনো কারণে তিনি ক্ষতিগ্রস্ত হন, এগ্রিভড হন, তাহলে তাকেও প্রতিকার দেওয়ার ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেওয়া হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনকে ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে নদী দখলের অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য আসলামুল হক। ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার মালিকানাধীন কেরানীগঞ্জ উপজেলার ওয়াশপুর ও ঘাটারচর এবং সাভার উপজেলার শ্যামলাপুর মৌজায় বুড়িগঙ্গা ও তুরাগ তীরে যেসব স্থাপনা রয়েছে সেসব স্থাপনার বিষয়ে জাতীয় নদী রক্ষা কমিশন আইন বহির্ভূত মিথ্যা প্রতিবেদন দিয়েছে। এর পেছনে একটি মহল জড়িত দাবি করে মাইশা গ্রুপের চেয়ারম্যান আসলামুল হক জানান, পরস্পর বিরোধী তথ্য সংবলিত নদী রক্ষা কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে তিনি আদালতে যাবেন। উনি যে আমার শত্রু বা দুশমন এটা প্রমাণিত। তার কারণ হলো এখনো সামরিক সরকারের ভূত ওনার মাথা থেকে যায় নাই। কারণ যে অধ্যাদেশটি বাতিল করা হলো সেই অধ্যাদেশটিকে উনি আবার এখানে ইনপুট দিয়ে লিপিবদ্ধ করলেন। তার মানে হলো কন্টেম্পট অফ কোর্ট একদিকে করেছেন, অন্যদিকে সামরিক সরকারের যেসব অধ্যাদেশ বাতিল করা হয়েছে সেই সব অধ্যাদেশ এত বছর পরে বৈধ দেবার জন্য সরকারকে উনি চাপ প্রয়োগ করবার একটি অপপ্রয়াস। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
বিশ্বে করোনা ভাইরাসে মোট আক্রান্ত 6,21,00,000 ছাড়িয়েছে, সুস্থ হয়েছেন 4,28,00,000 মানুষ। এ পর্যন্ত 14,51,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ প্রতিরোধে সাইপ্রাসের রাতে কারফিউ জারি করা হয়েছে। ইরানে আবারও সংক্রমণ বেড়েছে, 24 ঘন্টায় আক্রান্ত 14,000-এরও বেশি। যুক্তরাষ্ট্রের হাসপাতালে শয্যার সংকট দেখা দেওয়ার দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। আয়ারল্যান্ডে আগামী সপ্তাহ থেকে দোকান, রেস্টুরেন্ট, পাব এবং জিম খুলে দেওয়া হবে, ভ্রমণের অনুমতিও পাওয়া যাবে। ইটালির 5টি অঞ্চলে রোববার বিধিনিষেধ শিথিল করা হবে। ভারতে দুদিনে আক্রান্ত এবং মৃত্যু কমেছে, সংক্রমণ কমেছে। এসব দেশকে সতর্কতা বজায় রাখা জরুরি বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বব্যাপী আবারও ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে যাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। অস্ত্রোপচারে সক্ষম উচ্চ প্রযুক্তির রোবট তৈরি করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। এরই মধ্যে এ রোবটের সাহায্যে 1,000-এরও বেশি সার্জারি সম্পন্ন হয়েছে। কেমব্রিজ ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিএমআর জানিয়েছে, মূলত কি হোল সার্জারির জন্য ভার্চুয়াল সিস্টেমের এই রোবট বানানো হয়েছে। 3D গ্লাস ও রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই পদ্ধতিতে অনেক কম সময়ে অস্ত্রোপচার করতে পারেন চিকিৎসকরা। প্রতিষ্ঠানটির দাবি, হাসপাতালে প্রতিস্থাপনের পরে রোবট যে কোনো অপারেশন কক্ষে সহজে স্থানান্তর করা যায়। তবে এটি কিনতে হাসপাতাল কর্তৃপক্ষকে 10 লাখ থেকে 15 লাখ পাউন্ড গুনতে হবে। যুক্তরাজ্য, ইটালি এবং ভারতের পর সর্বশেষ ফ্রান্সের হাসপাতালে এই সার্জিক্যাল রোবটের ব্যবহার চালু হয়েছে। করোনা পরিস্থিতিতে এই রোবটের প্রয়োজনীয়তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে দাবি চিকিৎসকদের। এ পর্যায়ে অর্থনীতি সংবাদ। চব্বিশ বছর পর ফের অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। দেশটির জিডিপি সংক্রান্ত রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। এর আগে সবশেষ এমন ঘটনা ঘটেছিল 1996 সালে। 2 সপ্তাহ আগে দেশটিতে মন্দার পূর্বাভাস দেওয়ার পর গতকাল আনুষ্ঠানিকভাবে মন্দার বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক। 2020-21 অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে ভারতের জিডিপি পৌঁছেছিল 7.5%। গতকাল দ্বিতীয় প্রান্তিকের জিডিপির তথ্য থেকে জানা গেছে, মন্দার কবলে পড়েছে ভারতের অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনীতিকে দাঁড় করাতে মূলত রিজার্ভ ব্যাংকের উপরে নির্ভর করতে হচ্ছে সরকারকে। অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী এক্ষেত্রে বিশেষ কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। এবারে চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও তথ্যমন্ত্রীর বাবা অ্যাডভোকেট নুরুসফা তালুকদারের নামে আধুনিক পৌর অডিটোরিয়াম নির্মাণ হয়েছে। বিকেলে এই অডিটোরিয়ামের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন পৌর মেয়র শাহজাহান শিকদার। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল সহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতারা। চট্টগ্রামের কালুরঘাট বেসিক শিল্পনগরী এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে চামকাউ সিএনপি এলাকায় সিটি কর্পোরেশনের 1.71 একর জায়গায় 6 তলা বিশিষ্ট প্রায় 6,000 বর্গফুটের এই আইটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সে সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমেদ, সিটি কর্পোরেশন প্রশাসক খুরশেদ আলম সুজন এবং প্রকল্প পরিচালক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। রাজধানীর সবুজবাগে এক কৃষি উদ্যোক্তার নার্সারি এবং সবজির খামারের প্রায় 1000 খানেক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। ধ্বংস করে দিয়েছে পারিবারিক খামার এবং বসতঘর। পরিবারটি এখন প্রায় নিঃস্ব। সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর সবুজবাগের বেগুনবাড়িতে প্রায় 9 বিঘা জমির উপর কৃষক আক্কাসের ফল ও সবজির বাগান। পৈতৃক সূত্রে পাওয়া বিশাল জমির কিছু অংশে প্রায় 4 বছর আগে নার্সারি গড়ে তোলেন তিনি।
এতে নানা জাতের ফলজ ও বনজ গাছের চারা ছিল। হাজার খানেক গাছের পেঁপে বাগানও তৈরি করেছিলেন আক্কাস। সেই ফল ফসল বিক্রি করেই চলতো তার পরিবার। একদল দুর্বৃত্ত মঙ্গলবার সেই বাগানের সব গাছ কেটে ফেলে, ভেঙে দেয় তার বসতঘর, গোয়ালঘর সহ সবকিছু। আমি পেঁপে বিক্রি করে চলি, সবজি বিক্রি করে চলি। আমার একটা নার্সারি ছিল, কিচ্ছু নাই ভাই, দেখতেছেন আপনারা। আমার সর্বস্ব শেষ করে দিছে। প্রায় 600 আইটেমের উপরে গাছ ছিল আমার কাছে। এই গাছ সব এই যে ভাঙচুর করে কাইটা কুইটা নিয়ে গেছে ভাই সন্ত্রাসী আইসা। আমরা মনে করেন অনেক কষ্টের বিনিময়ে এই বাগানটা তৈরি করছিলাম, খুব নিজের জীবনের মূল্য কোনোই করি নাই। এই গাছগুলি সব কাইটা ফেলাইলো, আর আমার উপর দিয়ে মনে করেন ছুরি চাকু চালাতে চাইলো, আমি মনে করেন ধরে পালাই গেছি। আমার সে দাদা শ্বশুর কালে সম্পদ, আমার দাদা শ্বশুর কালে জন্মস্থানী এখানে। সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসীও ছিল নিশ্চুপ। সব হারিয়ে পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। লাশ ফেলাইতো এই ভয়ে আমরা যার বাড়ির মাঝে রয়েছি। এখানে আমার বাপ দাদার জন্মস্থান, এখানে অনেক বছর, আমার বয়সও শেষ হয়ে। সবজি আপনার পেঁপে গাছ, এই যে ফলের গাছ, এগুলি মনে করেন নার্সারি করছে। বাজার থেকে আইয়াছে এগুলি একেবারে ঘর দুয়ার এগুলি একেবারে সাফা করে আলাইছে। বেকুমে করলে এই 400-500 মানুষ খালি বাইরের উপরে বাইরে কোনো সময় দিতেছে না। হ্যাঁ, গায়ে হাত তুলছে, গায়ে হাত তুলছে তো দূরে কথা, আমার এই হাতের আড্ডিটা মনে করুন কোনো রকম আছে। তাহলে আমরা কিছু বলতে পারবো না। জমি জমা ঢিল করে অফিস এবং তারা ইনাদের জমি দাবি করছে, আমার অফিস বলছে আমরা জমি আমরা পাবো। ভুক্তভোগী পরিবারটি এ নিয়ে সবুজবাগ থানায় অভিযোগ দায়ের করেছে। আল্লাহ আল্লাহর কসম পড়বো। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শতভাগ স্যানিটেশনের আওতায় আনার ঘোষণা দেওয়ার পরও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার থেকে বঞ্চিত জয়পুরহাটের হাজারো পরিবার। ফলে পরিবেশ দূষণ হচ্ছে, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে নিম্ন আয়ের মানুষ। জয়পুরহাট থেকে শফিল বাড়ি রাসেলের তথ্য, ভিডিও চিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সফলতা থাকলেও এখনও এ সেবার আওতার বাইরে অনেক জনগোষ্ঠী। জয়পুরহাটের খেতলালের মহব্বতপুর, আক্কেলপুরের তিলকপুর, পশ্চিম শিয়ালাপাড়া ও পলসা সহ জেলার অনেক গ্রামে এখনও অস্বাস্থ্যকর টয়লেটের ব্যবহার রয়েছে। ফলে নানা রোগবালায় আক্রান্ত হচ্ছেন এখানকার মানুষ। আমাদের পশ্চিম শিয়ালাপাড়া রাস্তার পাশে টয়লেট আছে, টয়লেটের জন্য আমাদের গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। পাশে ওনার একটা বাড়ির পায়খানা রয়েছে, সেটা খোলা পায়খানা, সেখান থেকে মাছি, মশা, মুরগি যাবতীয় কিছু দ্বারা সে আক্রান্ত যে কোনো মুহূর্তেই হইতে পারে। ওপেন পায়খানা এগুলি বন্ধ করা উচিত, সচেতন হওয়া উচিত এগুলির থেকে, কারণ এগুলোর থেকে মহামারী ছড়ায়। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, শতভাগ স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার ও স্বাস্থ্য ঝুঁকি রোধে আরও পদক্ষেপ প্রয়োজন। সরকার যেন জয়পুরহাটের দিকে একটু খেয়াল দেয়, বা এই জিনিসটা যেন আর একটু বরাদ্দ দিলে আমরা ওইভাবে সেবাটা আরো পৌঁছে দিতে পারি। যার স্যানিটেশন কাভারেজ, যেটা আমি আসার পরে এখানে যে অবস্থা ছিল, এখানে দেখছি স্যানিটেশন কাভারেজটা প্রায় 100-এর কাছাকাছি, 100% বলা চলে। গ্রামে গঞ্জে জনসাধারণ যদি স্বাস্থ্যসম্মত পায়খানা বা স্যানিটারি ল্যাট্রিন যদি ব্যবহার না করে, তাহলে যে স্বাস্থ্যগত ঝুঁকি আছে সেটি হলো যে বিভিন্ন রকম পানিবাহিত, খাদ্যবাহিত রোগের ঝুঁকি বেড়ে যাবে, বিশেষ করে ডায়রিয়া, কলেরা, আমাশয়, কৃমি সংক্রমণ। করোনা পরিস্থিতিতে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন টিএফও কানাডা এবং বিজনেস প্রমোশন অফ বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজারের দরজা উন্মুক্ত করেছে। সে লক্ষ্যে এক্সপোর্ট লঞ্চ প্যাড বাংলাদেশ প্রথম পর্বে 29 জন এসএমই উদ্যোক্তাকে ট্রেড প্রফেশনাল প্রশিক্ষণ দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, বিশ্বের নতুন নতুন বাজার খুঁজে পণ্য রপ্তানির জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই টেকসই উন্নয়নে রপ্তানি আয় বাড়াতে এসএমই খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। সে সময় ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোয়া প্রেফেন্তেন, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডক্টর খলিলুর রহমান, টিএফও কানাডার নির্বাহী পরিচালক স্টিভ টিপম্যান ও আইটিএফসি ডিরেক্টর হানি সালেম সম্বল সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর সাথে সংবাদ আবারও নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি, আর ফিরে এসে যা থাকছে।
রাজধানীর জুরাইনে বন্দুক দিয়ে আগুনে পুড়ে শিক্ষার্থীর মৃত্যু, উস্কানিদাতা সহ গ্রেফতার 3 জনের স্বীকারোক্তি। বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য এ পর্যন্ত এটা